করব না, আজকেও আমরা রাজনীতি করার জন্য এখানে নামিনি। আপনারা সবাই জানেন, বিগত দিনে যখনই ভারতবর্ষের মানুষ সংকটে পড়েছে, নোটবন্দি থেকে শুরু করে জিএসটি থেকে শুরু করে যখনই মানুষ বিপদে পড়েছে, একটা মাত্র মানুষ সারা ভারতবর্ষে, একটা মাত্র রাজনৈতিক দলের নেত্রী, যার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি রাস্তায় নেমেছেন। তিনি মানুষের জন্য আওয়াজ তুলেছেন, মানুষের জন্য কথা বলেছেন এবং সেই আন্দোলন করেছেন। সেই আন্দোলন একদম দিল্লির রাজপথে নরেন্দ্র মোদীর চেয়ারটা কাঁপিয়ে দিয়েছে। বিগত দিনে আমরা দেখেছি এনআরসি থেকে শুরু করে এনপিএ থেকে শুরু করে যে লাগাতার আন্দোলন কর্মসূচি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নেওয়া হয়েছিল, আমরা সবাই সেখানে একসাথে দলনেত্রীর নির্দেশে, দলনেত্রীর সাথে আমরা সেই আন্দোলন সংগঠিত করেছিলাম। আজকে আবার আমাদের সেই দিনটা এসে গেছে। আজকে আপনারা জানেন যে করোনা পরিস্থিতির মধ্যে সারা বাংলা তথা সারা ভারতবর্ষ, সারা বিশ্ব আজকে গৃহবন্দী। সারা বিশ্বের মানুষ আজকে অসহায় হয়ে আছে। কিন্তু একটা কথা বাঁশবেড়িয়া মানুষের কাছে আমি প্রশ্ন করতে চাই, আপনারা সবাই টিভি দেখেন, ইন্টারনেট দেখেন, ফেসবুক দেখেন, হোয়াটসঅ্যাপ দেখেন, সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য, একটু আগে অমিতা বলছিল পরিসংখ্যান দিয়ে, সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য যেখানে খেতে পাচ্ছে না মানুষ, যেখানে মানুষ অনাহারে অর্ধাহারে মারা যাচ্ছে, করোনা পরিস্থিতিতে মানুষের হাতে কাজ নেই, মানুষের হাতে টাকা নেই, মানুষ নিঃস্ব হয়ে গেছে, সেখানে একের পর এক, দিনের পর দিন, প্রত্যেক দিন পেট্রোল এবং ডিজেলের মূল্য বৃদ্ধি করে যাচ্ছে এই কেন্দ্রীয় সরকারের নরেন্দ্র মোদী এবং অমিত শাহ সরকার। আজকে লজ্জা হওয়া উচিত। এই এলাকায় অনেকেই ভারতীয় জনতা পার্টির নেতা আছেন। আমি নেতা বলবো না, তার কারণ এরা আগে ছিলেন বাম, এখন হয়েছেন রাম, এবং শুধুমাত্র বাম রামের থেমে থাকেননি এনারা। এনাদের শুধুমাত্র ক্ষমতায় থাকতে হবে আর করে খেতে হবে। একটা বাড়িতে যদি 3টে মেম্বার হয়, একজন সিপিএম, একজন তৃণমূল, একজন বিজেপি, খুব সুন্দর একটা আন্ডারস্ট্যান্ডিং করে চলছে। আমি আপনাদের কাছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলতে এসেছি, এই ধরনের মানুষগুলোকে তৃণমূল কংগ্রেস চিহ্নিত করতে শুরু করেছে। তৃণমূল কংগ্রেস এই ধরনের মানুষগুলোকে চিহ্নিত করতে শুরু করেছে। 2011-এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় যখন আবেদন জানিয়েছিল বাংলার মানুষের কাছে, বদলা নয় বদল চাই, আপনারা আমাকে সুযোগ দিন একটা। আজকে যারা এই করে খাওয়ার জন্য এই তৃণমূল কংগ্রেসে আসছেন, যারা করে খাওয়ার জন্য ভাবছেন তৃণমূল কংগ্রেস হয়তো করে খাওয়া যাবে গেলে ওখানে, আপনারা দেখেছেন একের পর এক নজিরবিহীন ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে হয়েছে। আজকে আপনারা মনে রাখবেন, তৃণমূল কংগ্রেসের দুর্নীতির কোনো জায়গা নেই। সে যত বড় রথী মহারথী হোক না কেন, তার পেছনে যার হাত থাকুক না কেন, যদি সে দুর্নীতি করে তার জায়গা একমাত্র জেলে হবে। এটা মমতা বন্দ্যোপাধ্যায় বারবার আপনাদেরকে বুঝিয়ে দিয়েছে। আজকে আমরা চিন্তিত করছি সেই মানুষগুলোকে, যারা দিনে তৃণমূল, রাতে সিপিএম বা বিজেপি, সেই মানুষগুলো সাবধান হয়ে যান। আমরা চিন্তিত করছি, 2011-এর আগে আমাদের এত মানুষ ছিল না। 2011-এর আগে যারা ছিল তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসত, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসকে ভালোবেসে মমতা বন্দ্যোপাধ্যায়কে জয়লাভ করিয়েছিলেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম মামাটি মানুষের সরকার গঠন করেছিলেন 2011 সালে, তখন কিন্তু আপনাদের মতো লোকেদের আমাদের প্রয়োজন পড়েনি। আজকের ডেটেও জানিয়ে বলছি, তৃণমূল কংগ্রেসে কোনো মস্তানি, কোনো গুন্ডামি, কোনো রাহাজানি করার সুযোগ পাবেন না আপনারা। যারা ভাববেন যে তৃণমূল কংগ্রেসকে সামনে রেখে এগুলো করে যাব, আমি দায়িত্ব নিয়ে দলের পক্ষ থেকে আপনাদেরকে বলে যাচ্ছি, যদি আপনারা ভাবেন যে টাকা থাকলেই সমস্ত কিছু হয়ে যায়, তা নয়। যদি সেটাই হতো তাহলে টাকা বিল্লা আজকে প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী হতেন। আজকে আপনাদের আশীর্বাদে টালির ঘরে থাকা মহিলাটা, যারা যে আপনাদের জন্য সারাদিন কাজ করে, সেই মানুষটা আজকে বাংলার মুখ্যমন্ত্রী। আজকে সেই মানুষটার নেতৃত্বে বাংলায় একটা মামাটি মানুষের সুন্দর সরকার চলছে। আমি 2019-এর কথায় ফিরে যাই। 2019-এ জানি আমি, 2019-এ আপনারা 18 সিট দিয়েছেন বিজেপিকে। আজকে আপনারা যাকে এখানে এমপি করেছেন, আর বিগত টার্মে যে এমপি ছিল, দুটো মানুষের মধ্যে শুধু তফাৎটা খুঁজে নেবেন। যদিও আমার এটা বলাটা অন্যায় হচ্ছে, কারণ এমন একটা মানুষের সাথে আমি
তুলনা করছি যার সাথে ওই মানুষটার তুলনাই চলে না। আমাদের প্রাক্তন এমপি ডাক্তার রত্না দেনাগের সাথে বর্তমান এমপি তুলনা করলে আমার এমপিকে সম্মানহানি করা হয়, ছোট করা হয়। তাই আমি আমার প্রাক্তন এমপি, আমাদের প্রিয় নেত্রী রত্না দেনাগকে সম্মান জানিয়ে বলছি, আজকে এলাকায় কতদিন পেয়েছেন আপনাদের এমপিকে? কতদিন এসেছে এখানে? যখন আমফান হয়েছে, ঝড় হয়েছে, যখন করোনা হয়েছে, যখন এই এলাকার মানুষ, এখানে অনেক মিল এরিয়া আছে, অনেক গরিব মানুষ আছে, খেটে খাওয়া মানুষ আছে, যখন যারা খাবারের অভাব হচ্ছে তাদের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি রেশনের মাধ্যমে তাদের বাড়ি বাড়ি রেশন সামগ্রী পৌঁছে দিয়েছেন। আর তার দল তৃণমূল কংগ্রেস, এখানে অমিত দারা আছে, দিলীপরা আছে, আমাদের দলের সমস্ত নেতৃত্বরা এখানে উপস্থিত আছে, আমার বাড়ির ডান দিক সামনে সবাই আছে। তারা কি করেছেন? তারা বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেকটা মানুষের কাছে তাদের প্রয়োজনীয় বাজার, প্রয়োজনীয় সামগ্রী, প্রয়োজনীয় মুদিখানার দ্রব্য, কোনো বয়স্ক মানুষ তিনি যদি বাড়ি থেকে বেরোতে না পারেন, হোয়াটসঅ্যাপে তার মোবাইলে হোয়াটসঅ্যাপে আমাদের দলের নেতৃত্বদের কাছে তার প্রেসক্রিপশনটা পাঠিয়ে দিয়েছেন, সেই ওষুধটা কিনে পরিবারের একটা ছেলের মতো তার কাছে গিয়ে কিন্তু পৌঁছে দিয়েছে ওষুধটা। এবং দেওয়ার পরে একটা বারের জন্য বলেনি যে আপনার বাড়িতে মুদিখানার মাল পৌঁছে দিলাম, আপনার বাড়িতে সবজি পৌঁছে দিলাম, আপনার বাড়িতে ওষুধ পৌঁছে দিলাম, তৃণমূল কংগ্রেসকে ভোটটা দেবেন। একটা বারের জন্য কেউ বলেনি, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তারা কি বলেছে? আমাদের তৃণমূল কংগ্রেসের সৈনিকরা কি বলেছে? বলেছে আপনারা ভালো থাকুন, আপনারা ঘরে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের যা দরকার হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকরা রাস্তায় আছে, তৃণমূল কংগ্রেস রাস্তায় আছে। যেটা দরকার হবে পরিবারের ছেলেকে, আপনার ছেলেকে যেভাবে বলেন যে বাবা একটুখানি আমাকে বাজারটা করে এনে দে না, বা আমাকে একটু মুদিখানার মালটা এনে দে না, পরিবারের ছেলের মতো অমিত ঘোষ, দিলীপদের ফোন করবেন একটা, আপনার বাড়িতে আপনার প্রয়োজনীয় জিনিসটা পৌঁছে যাবে। এটার নাম তৃণমূল কংগ্রেস। আর আপনার এমপি তিনি কোথায়? তাকে খুঁজে পাওয়া যায়নি, কিন্তু তাকে একদিন খুঁজে পাওয়া গেছিল এই মধ্যে, এই করোনা পরিস্থিতির মধ্যে তাকে একদিন খুঁজে পাওয়া গেছিল। কবে জানেন? যেদিন ওই ভদ্রেশ্বর তেলিনীপাড়ায় একটুখানি সাম্প্রদায়িক গন্ধ পেয়েছিলেন উনি, ওনার মনে হয়েছিল যে ভদ্রেশ্বর তেলিনীপাড়ায় এবার হয়তো গেলে হিন্দু মুসলিম দাঙ্গাটা এবার লাগানো যেতে পারে। উনি সঙ্গে সঙ্গে ছুটে চলে এসেছিলেন ভদ্রেশ্বর তেলিনীপাড়ায়। আমি ধন্যবাদ জানাই পুলিশ কমিশনারকে, ধন্যবাদ জানাই হুগলি প্রশাসনকে, যারা কড়া হাতে সেই পরিস্থিতি দমন করেছিলেন। ওনার স্বপ্ন কিন্তু সেদিন সফল হয়নি। এই বাঁশবেড়িয়াতে অনেকবার ওনারা ট্রাই করেছেন। আজকে বাঁশবেড়িয়ার মানুষকে বারবার ভুল বুঝিয়েছেন, বারবার চেষ্টা করেছেন হিন্দু মুসলিমদের মধ্যে দাঙ্গা লাগানোর, কিন্তু বাঁশবেড়িয়ার মানুষ, এই শহরের মানুষ সেই ফাঁদে পা দেননি। তারা বলছেন, আপনারা জানেন আমি বিগত কয়েকদিন ধরে বিভিন্ন জায়গায় জয়েনিং কর্মসূচি করছি। আমাদের দলে হাজার হাজার মানুষ আসছে। কারা আসছে জানেন? যে মানুষগুলো 2019-এ আমাদেরকে ভুল বুঝে ভারতীয় জনতা পার্টিতে গেছিল, এবং ভারতীয় জনতা পার্টি আমি বলি না, ভারতীয় জঞ্জাল পার্টি বলি, জালিয়াত পার্টি বলি। আজকে সেই ভারতীয় জালিয়াত পার্টি যারা লিডার, যারা পুরনো লিডার, তারা আমাদের দলে অনেকে আসছে। কেন জানেন? আমরা এই পরিস্থিতিতে আমরা বলেছিলাম যে আমরা জয়েনিং কর্মসূচি করাবো না এর মধ্যে। তারা বলছে যে দাদা আপনারা জয়েনিংটা আমাদের করিয়ে দিন, আমাদের তৃণমূল কংগ্রেসে নিয়ে নিন। আমরা বললাম কেন এত তাড়াহুড়ো কেন করছেন আপনারা? তারা বলছে যে দাদা এই দলটায় আর একদিন থাকতে পারছি না, আমাদের দম বন্ধ হয়ে আসছে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। আমি বললাম কেন? তারা বলছে এই দলে প্রত্যেকটা নেতার হাত রক্তে রাঙা, এই দলে থাকতে গেলে আমার পাশের বাড়ির মুসলমান ভাইটাকে বলছে মেরে আয়, কোন মুসলমান ছেলেকে বলছে পাশের বাড়ির হিন্দু ভাইটাকে মার। আমরা দাদা এই দলে থাকতে পারবো না। তার কারণ এই বাঁশবেড়িয়া এলাকায় আমি বলছি, এই বাঁশবেড়িয়া এলাকায় আজকে গাজী দরগা আছে, এখানে রঘু ডাকাতের কালীবাড়ি আছে। আপনারা সবাই জানেন, আমরা বিভিন্ন অনুষ্ঠানে যাওয়ার আগে অনেক সময় আমরা গাজী দরগায় যাই, সেখানে চাদর চড়িয়ে আমরা তারপরে বিভিন্ন অনুষ্ঠানে যাই। ঠিক তেমনি ভাবে রঘু ডাকাতের কালীবাড়ি আছে, সেখানে আমরা যাই, সেখানে মাকে পুজো দিয়ে আমরা বিভিন্ন অনুষ্ঠানে যাই আশীর্বাদ নিয়ে। এবং সব থেকে বড় কথা, এখানে যখন ঈদের সময় আমাদের প্রিয় সভাপতি দিলীপ দাদা বেশি উপস্থিত হয়েছেন, ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি।
আপনাদেরকে বলি, এখানে ঈদের সময় ঠিক যেমনি ভাবে এখানে অমিত দা থেকে শুরু করে আদিত্যদা থেকে শুরু করে এখানে সমস্ত দিলীপ দা থেকে শুরু করে আমাদের দলের নেতৃত্বরা ঈদের সময় ঠিক যেভাবে আমাদের মুসলিম নেতৃত্ব যারা আছে, মুসলিম ভাই বোনেরা যারা আছে, মুসলিম দাদা দিদিরা যারা আছে, তাদের সাথে একসাথে আমরা যেমন ঈদ পালন করি, ঠিক তেমনি ভাবে দুর্গা পুজোর সময় বাঁশবেড়িয়ার বিখ্যাত কার্তিক পুজোর সময় ওই মুসলিম ভাইগুলো বা ওই মুসলিম পরিবারগুলো তারাও নতুন জামা কাপড় কেনে। তার কারণ কার্তিক পুজোয় ঠাকুর দেখতে বেরোতে হবে একসাথে, কার্তিক পুজোয় একসাথে আনন্দ করতে যেতে হবে। আমরা কোনোদিন হিন্দু মুসলিম বিভাজন করতে শিখিনি, আমরা একসাথে লড়াই করতে শিখেছি, একসাথে ঘর বাঁধতে শিখেছি, একসাথে তৃণমূল কংগ্রেসকে দাঁড় করিয়েছি, একসাথে মামাটি মানুষের সরকারের কথা বলতে এসেছি আপনাদের কাছে এবং একসাথে মানুষের পাশে থাকতে শিখেছি। আমাদের নেত্রী সেটা শিখিয়েছেন আমাদের। আজকে নরেন্দ্র মোদী অনেক বড় বড় কথা বলেন, একের পর এক মিথ্যা কথা বলে যান। আজকে আপনারা জানেন কিছুদিন আগে 56খানা চীনা অ্যাপ উনি ব্যান করেছেন, খুব ভালো করেছেন, তাতে কারোর কিচ্ছু বলার ছিল না। আমার বলার আছে তাতে 56টা চীনা অ্যাপসের মধ্যে আপনারা জানেন আমাদের বাড়ির আপনাদের বাড়ির ছেলেমেয়েরা, ইয়াং জেনারেশন ছেলেমেয়েরা তারা টিকটক করত। টিকটক একটা চীনা কোম্পানি। আজকে এইগুলো কেন করছে জানেন? মানুষের নজরটা ঘুরিয়ে দেওয়ার জন্য, যে মানুষ তেলের দাম, পেট্রোলের দাম, ডিজেলের দাম এগুলো নিয়ে ব্যস্ত থাকুক, আজকে টিকটক নিয়ে ব্যস্ত থাকুক, যে টিকটক আমি ব্যান করেছি, চারিদিকে খবর হোক। কিন্তু উনি একবারও বলছেন না, তিনি একবারও বলছেন না যে এই টিকটক কোম্পানি থেকে নরেন্দ্র মোদীর পিএম কেয়ারে 30 কোটি টাকা নিয়েছে, তার হিসাব তৃণমূল কংগ্রেস চাইছে, তার জবাব আপনাদেরকে দিতে হবে। আজকে আপনাকে জবাব দিতে হবে, আপনার পিএম কেয়ারের হিসেব দিতে হবে। আজকে পিএম কেয়ারে কত হাজার হাজার কোটি টাকা আপনি নিয়েছেন, তার হিসাব কিন্তু আপনাকে প্রত্যেকটা ভারতবাসীর কাছে দিতে হবে। আপনি ভাবছেন এইসব করে মানুষের মনটা ঘুরিয়ে দেবো? আজকে এলাকায় অনেক পরিযায়ী শ্রমিক আছে, যারা আমাদেরই ঘরের ছেলে, আপনাদেরই ঘরের ছেলে, যারা আমাদের ঘরের ছেলে, আমাদের ভাই, কারুর দাদা, কারুর ভাই। আজকে সেই ছেলেগুলোকে আপনারা দেখেছেন কিভাবে তাদের প্রতি অবিচার হয়েছে। ছেলেগুলো বিভিন্ন রাজ্যে ছিল, তাদেরকে ভালো করে খেতে দেয়নি, পড়তে দেয়নি, তারা নিঃস্ব হয়ে গেছে। যখন তারা বাড়ি ফেরার কথা বলছে যে আমরা আর পারছি না, আমাদের বাড়ি ফেরার ব্যবস্থা করুন, তখন নরেন্দ্র মোদী সরকার কি বলল? বাড়ি ফেরাতে পারি কিন্তু ট্রেনের ভাড়া লাগবে। সেই ছেলেগুলো তখন নিঃস্ব, কোথা থেকে দেবে ভাড়া? আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন সেই কথাটা শুনলেন, নরেন্দ্র মোদীকে বললেন আপনার কত টাকা ভাড়া লাগবে। আপনাদের জানিয়ে রাখি, একটা ট্রেনের ভাড়া 7 লক্ষ টাকা লাগে সরকারিভাবে। শ্রমিক স্পেশাল যে ট্রেনগুলো এসেছিল, নরেন্দ্র মোদী সরকার আমাদের বাংলা সরকারের কাছে 10 লক্ষ টাকা করে এক একটা ট্রেনের ভাড়া নিয়েছে, তবে আমাদের ভাইরা আমাদের ঘরে ফিরতে পেরেছে। সেখানে কিন্তু ভারতীয় জঞ্জাল পার্টি একটা কথাও বলছে না, একবারও বলছে না যে আমরা ভাড়া নিয়ে তোমাদেরকে নিয়ে এসেছি। নিয়ে আসার পর কি করলেন? নিয়ে আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় সবার ঘরে ঘরে রেশন তুলে দিলেন। আমাদের দলের কর্মীদের বললেন যে ছেলেগুলো যেন ভালো থাকে, দেখবেন। আজকে আমরা তারপরে কি দেখলাম? কিছুদিন আগে গরিব কল্যাণ যোজনার নামে নরেন্দ্র মোদী 116খানা জেলাকে ইনক্লুড করলেন সারা ভারতবর্ষ থেকে। তার মধ্যে 3খানা জেলাতেই 3টে রাজ্যতে 90টা জেলা দিয়ে দিলেন, 3টেই বিজেপি শাসিত। আর পশ্চিমবঙ্গের একটা জেলার নাম গরিব কল্যাণ যোজনাতে এলো না। মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রতিবাদ করলেন, তখন নরেন্দ্র মোদী থেকে শুরু করে, অমিত শাহ থেকে শুরু করে, ওনাদের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন থেকে শুরু করে একের পর এক মিথ্যা কথা বলে, একের পর এক মিথ্যা প্রেস কনফারেন্স করে বলে গেলেন যে পশ্চিমবঙ্গ আমাদের কাছে কোনো ডেটা পাঠায়নি, পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিকদের কোনো ডেটা পাঠায়নি, তাই আমরা নামগুলো ইনক্লুড করতে পারিনি। আপনাদের কাছে বলে যাচ্ছি, যদি ক্ষমতা হয়, ভারতীয় জঞ্জাল পার্টির কোনো নেতার যদি ক্ষমতা হয়, পাল্টা এখানে দাঁড়িয়ে এসে আমাকে বলে যাবেন যে আমি মিথ্যে কথা বলছি। গত 23 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায়ের দপ্তর নবান্নে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দুপুর 3টের সময় একটা মেল আসে, যেখানে নাম চেয়ে পাঠানো হয় এবং সংখ্যা চেয়ে পাঠানো হয় যে কতজন পরিযায়ী শ্রমিক আপনার বাংলাতে আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তৎক্ষণাৎ সেই ডেটা রেডি করে 3টের সময় যে মেল এসছে, সন্ধ্যে 7টার মধ্যে 23 তারিখ সেই মেল ব্যাক করেছে। আজকে লজ্জা হওয়া উচিত আপনাদের, একের পর এক মিথ্যে কথা বলে যাচ্ছেন যে আমাদের বাংলা সরকার নাকি আপনাদের কাছে ডেটা পাঠায়নি। তাই নয়,
এরা আমাদের বাংলার উপর একের পর এক বঞ্চনা করবে। আজকে পেট্রোল, ডিজেল, কেরোসিন সমস্ত কিছুর মূল্য বৃদ্ধি করছে, গ্যাসের মূল্য বৃদ্ধি করছে। আজকে আমি ভক্তদের উদ্দেশ্যে বলতে চাই, বিজেপির যারা বড় বড় কথা বলছে, ভাই তোমাদের একটা কথা বলি, তোমরা যখন এতটাই ভক্ত তাহলে একটা কাজ করো না, আজকে পেট্রোল পাম্পে দুখানা কাউন্টার হোক, একটা কাউন্টারে সাধারণ মানুষের জন্য 50 টাকা লিটার থাক, আর একটা কাউন্টারে ভাই তোমাদের মতো ভক্তদের জন্য 150 টাকা লিটার থাক। দেখবো তোমাদের কত ভক্তি আছে, সেদিন তোমরা কিভাবে তেল কিনতে যাও। আজকে লজ্জা হওয়া উচিত তোমাদের। আজকে একজন এদের রাজ্যের সভাপতি আছে, আমি জোকার বলবো, তার কারণ কি জানেন? বাচ্চারা জানেন, আমি সেদিনকে ফেসবুকে দেখছিলাম, ফেসবুকে অনেক জোকস আছে তো, একজন লিখেছে আমার বাচ্চাটা কাঁদছিল, খুব খাচ্ছিল না, আমি হঠাৎ করে দিলীপ ঘোষের একটা বক্তব্য চালিয়ে দিলাম, ও হাসতে শুরু করে দিল। মানে আমরা ছোটবেলায় বাচ্চাদের নিয়ে যেমন সার্কাসে যেতাম না, জোকার লাফালাফি করে দেখতাম, ঠিক এরকম একটা জোকার বসিয়ে দিয়েছি। আজকে আপনারা দেখেছেন গত পরশু দিন, আজকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এখনো একটা টালির ঘরে বাস করেন। আজকে তিনি এখনো কিছুই হননি, শুধু মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্নটা দেখেছেন। তাতেই একটা ব্যবসায়ীর কাছ থেকে 12 কামরা বিলাসবহুল ফ্ল্যাট নিয়ে নিয়েছে এবং সেখানে চলে গেছে। মানে ওনাদের থাকতে পারছেন না, গরমে কষ্ট হচ্ছে না। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এখনো টালির ঘরে থাকে, আপনারা অনেকেই জানেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করতে গেলে কারোর কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগে না, বাংলার সমস্ত মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়ে দেখা করতে পারে। তফাৎটা এই জায়গায় আপনাদেরকে বুঝতে হবে। আজকে আপনাদেরকে বুঝতে হবে, আমি বিশেষ করে এখানে আমাদের যারা নেতৃত্ব আছে তাদেরকে বলবো, এই আমফান নিয়ে অমিতা বলছিল, আজকে আমফানে আপনারা বলুন তো, আজকে মাত্র সারা ভারতবর্ষে একমাত্র রাজ্য, আজকে সারা ভারতবর্ষ একমাত্র রাজ্য যে নজিরবিহীন ভাবে আজকে মাত্র 5 দিনের মধ্যে, যেদিন ঝড় হয়েছে মাত্র 5 দিনের মধ্যে প্রত্যেকটা মানুষের, ক্ষতিগ্রস্ত মানুষের ব্যাংক অ্যাকাউন্টে ক্ষতিপূরণের টাকা ঢুকিয়ে দিয়েছে। আজকে হতে পারে সেই লোকটার ঘর ভেঙেছে, হতে পারে সেই লোকটার ফসল নষ্ট হয়েছে, হতে পারে সেই লোকটার পোল্ট্রি ছিল সেটা নষ্ট হয়েছে, হতে পারে সেই লোকটার আম গাছ নষ্ট হয়েছে, হতে পারে সেই লোকটার বিভিন্ন ক্ষতি হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রশাসনকে দিয়ে রাতারাতি সমস্ত ডেটা তৈরি করে আজকে পাঠিয়ে দিয়েছে। আজকে তারা কি বলছে? আজকে তারা বলছে আমফানে দুর্নীতি হয়েছে। আজকে আপনাদেরকে বলি, আমাদের এই পশ্চিমবঙ্গে দুখানা বিজেপি শাসিত পঞ্চায়েত আছে, তাদের 70% ভুয়ো নাম ঢুকেছে, তার এনকোয়ারি হচ্ছে। বিজেপির আছে, বিজেপির সেই পঞ্চায়েতগুলোর বিরুদ্ধে এনকোয়ারি হচ্ছে, 70% ভুয়ো নাম আপনারা ঢুকিয়েছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কি করেছে? বেশি দূর আপনাকে যেতে হবে না, আমাদের এই জেলারই গড়লেচা পঞ্চায়েতের প্রধান, তিনি যখন আমরা দেখেছি, আমাদের প্রিয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করেছেন যে এ আমার মনে হয়েছে ঠিকঠাক রিপোর্ট করেনি, একে আমাদের দল থেকে সরানো উচিত, তাহলে আমাদের দল ঠিক থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় তৎক্ষণাৎ নির্দেশ দিয়েছেন দিলীপ যাদবদের, তাকে দল থেকে আমরা সাসপেন্ড নয়, দল থেকে আমরা বহিষ্কার করে দিয়েছি। আজকে যদি একটা প্রধান শুধুমাত্র আমফানের টাকা সে যদি ঢোকানোর জন্য তৃণমূল কংগ্রেস বহিষ্কার করতে পারে, আজকে নরেন্দ্র মোদী পিএম কেয়ারে চুরি করার জন্য নরেন্দ্র মোদীকে কেন গদি ছাড়তে হবে না, তার জবাব আপনাদেরকে দিতে হবে। আজকে আপনারা একটা কথা বলে যাই আপনাদের, আজকে এই আমফান যখন ঝড় হচ্ছে, আমি একটা কৃষি প্রধান এলাকায় থাকি, বলা করে থাকি, আপনাদের এখানে এই বিধানসভার মধ্যে অনেক কৃষক পরিবার আছে। আজকে আপনারা দেখেছেন, বিগত দিনে আমি একটা কথা শুধু আপনাদের বলে যাই, আইলার সময় অমিত তারা জানে, যখন বামফ্রন্ট সরকার ছিল 2009, আইলায় যখন ঝড় হলো, প্রচুর মানুষের বাড়ি ভাঙলো, প্রচুর মানুষ ক্ষতিগ্রস্ত হলো, প্রচুর ফসল নষ্ট হলো। আমরা দেখেছি একের পর এক কৃষক আত্মহত্যা করলো, তার কারণ তার ফসল নষ্ট হয়েছে, মহাজনের কাছ থেকে ঋণ করা ছিল। আজকে সে রাত্রিবেলা ঘুমোতে পারলো না, তার মনে হলো যে আজকে কালকে সকাল হলেই মহাজন আমার কাছে আসবে, আমার কাছে ঋণটা ফেরত চাইবে, আমি কোথা থেকে দেবো। অনেক কৃষক আত্মহত্যা করেছিলেন। আজকে আপনাদের কাছে একটা কথা বলে যাই, আজকে যেদিন আমফান ঝড় হচ্ছে যখন প্রত্যেকটা কৃষক পরিবারের মানুষ, ধান ছিল কারুর মাঠে ধান পড়ে আছে, কারুর মাঠে সবজি পড়ে আছে, সে কিন্তু নিশ্চিন্তে তার স্ত্রী পুত্রকে নিয়ে নিশ্চিন্তে রাত্রিবেলা ঘুমিয়ে পড়েছে। কেন জানেন? কারণ সেই কৃষক বন্ধুরা জানে, কারণ সেই কৃষক পরিবারের মানুষরা জানে, আমফানে যদি আমার ফসলের ক্ষতিপূরণ হয়, আমার ফসলের যদি ক্ষতি হয়, আমফানে যদি আমার ঘরটা নষ্ট হয়ে যায়, আমফানে আমার যে কোনো রকম ক্ষতি যদি হয়,
আমাকে জেগে আমার মাঠ পাহারা দিতে হবে না, আমাকে জেগে আমার জমি পাহারা দিতে হবে না। আমার জমি পাহারা দেওয়ার জন্য আর আমার যোগ্য ক্ষতিপূরণ দেওয়ার জন্য নবান্ন ওই সাদা শাড়ি পরার হাওয়াই ছুটি পরা মহিলাটা জেগে আছে আমাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য, আমাদের পাশে থাকার জন্য। সেই কৃষক পরিবারটা নিশ্চিন্তে রাত্রে ঘুমিয়েছে। কটা কৃষক মারা গেছে দেখাতে পারবেন পরিসংখ্যান? একজনও কৃষক আত্মহত্যা করেনি। কেন জানেন? মাত্র 5 দিনের মধ্যে সেই কৃষকের অ্যাকাউন্টে তার জমির যে ফসল, সেই ফসলের ক্ষতিপূরণের টাকা ঢুকে গেছে। আজকে শুধুমাত্র একটা জায়গায় নয়, তাড়াহুড়োর মধ্যে আমরা প্রত্যেকটা জায়গায় প্রকাশ্যে বলেছি, প্রত্যেকটা জায়গায় প্রকাশ্যে আমাদের দলের নেতৃত্বদের অনুরোধ করেছি, তাদেরকে দিলীপ যাদব নির্দেশ দিয়েছেন যে যেখানে যেখানে আমফানের মনে হবে কারোর দোতলা বাড়ি, কারোর একতলা বাড়ি, তাদের অ্যাকাউন্টে যদি ভুলবশত টাকা ঢুকে গিয়ে থাকে, ভাই তাদেরকে নিয়ে গিয়ে তাদেরকে টাকা রিটার্ন করা। প্রত্যেকটা জায়গায় আপনারা দেখেছেন যে যে জায়গায় হয়েছে সেখানে কিন্তু টাকা রিটার্ন করা হয়েছে। একটু আগে অমিতা বলল এই বাঁশবেড়িয়া শহরেও 30খানা ঘর মানে 6 লক্ষ টাকা আমাদের নবান্ন থেকে অর্ডার এসছে, সেই টাকা কিন্তু রিটার্ন দেওয়া হবে। এটা তৃণমূল কংগ্রেস পরে আর কোনো দল পারবে না। আজকে আপনাদের কাছে সেই কথা বলতে এসেছি। 2019-এ আপনারা অনেকেই ভুল বুঝেছিলেন আমাদেরকে, তার জন্য আপনাদের কোনো দোষ নেই। আমরা অকপটে হাত জোর করে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নেব, নত মস্তকে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নেব। তার কারণ আমাদের কিছু নেতা, সেটা আমি হতে পারি, অমিত দা হতে পারে, দিলীপ যাদব হতে পারে, যে কেউ হতে পারে, আমাদের কিছু নেতা, কিছু কর্মী, কিছু মানুষ এবং কিছু স্বার্থান্বেষী মানুষ যারা তৃণমূল কংগ্রেসটাকে বিক্রি করার জন্য এসেছিল, যারা তৃণমূল কংগ্রেসকে বিক্রি করার জন্য অনেকটা সামনের সারিতে চলে এসেছিল, সেই মানুষগুলোর ব্যবহার, সেই মানুষগুলোর আচার, সেই মানুষগুলোর আচরণ আপনাদেরকে ব্যথিত করেছিল, আপনাদেরকে কষ্ট দিয়েছিল, আপনাদেরকে অপমানিত করেছিল। আজকে সেই মানুষগুলোর কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনাদের কাছে একটা কথা বলে যাচ্ছি, এই বাঁশবেড়িয়ার বুকে কোন রকম দুর্নীতিকে আমরা প্রশ্রয় দেবো না। এই বাঁশবেড়িয়ার বুকে কোনো বস্তার রাজ আমরা প্রশ্রয় দেবো না। এই বাঁশবেড়িয়ার বুকে কোনো দালাল লাল চক্ষু আমরা প্রশ্রয় দেবো না। এই বাঁশবেড়িয়ার বুকে কোনো মানুষ তার অসম্মান আমরা প্রশ্রয় দেবো না। আপনাদের কাছে বলছি, আমি 24 ঘন্টা সারাদিনই প্রায় দলের পেছনে ছুটে বেড়াই, দিলীপটাও তাই করে, দুজনে মিলে এখন এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেড়াই। ভালো লাগে, তার কারণ আপনাদের আশীর্বাদ, আপনাদের দোয়া আমাদের সাথে আছে। সেদিনকে তারকেশ্বরে আপনাদেরকে বলি, আমরা এই বিভিন্ন জায়গায় আপনারা জানেন ডিস্ট্রিবিউশন প্রোগ্রামগুলো করেছি, মানুষের বাড়ি রেশন পৌঁছে দিচ্ছি সব জায়গায়। এখানে আপনাদের বাঁশবেড়িয়ার প্রত্যেকটা প্রান্ততে করেছে, অমিত দ্বারা, দিলীপ দ্বারা সবাই করেছে। প্রত্যেকটা আমাদের দলের সমস্ত সহকর্মীরা আছে, নেতৃত্বরা সবাই করেছে যার যার ওয়ার্ডে। কেন জানেন? আমরা একটা পরিবার ভাবি তৃণমূল কংগ্রেসের, এবং আমরা চাই এই পরিবারটা ভালো থাকুক। আজকে আপনাদের কাছে বলি যে তারা আমাদের বলছে যে এরা সবাই সংক্রমিত, এদের কাছে কেউ যাবেন না, তাহলে আপনাদের কেন বলছে জানেন? বিজেপির নেতারা কেউ ঘর থেকে বেরোচ্ছে না, তাদের এত ভয়, তারা রাত্রিবেলা ঘরে বসে থাকছে। আর রাত্রিবেলা ঘরে বসে রাত্রিবেলা যা যা লাগে সবকিছু তাদের কাছে থাকছে, তারা আনন্দ করছে, ফুর্তি করছে। আর তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা প্রাণের ভয়কে উপেক্ষা করে আপনাদের পাশে আছে। কেন জানেন? আমরা বিশ্বাস করি, আমরা যেমন ভগবানকে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি, গডকে বিশ্বাস করি, ঠিক তেমনি ভাবে আমি ব্যক্তিগতভাবে আমি আমার বাবা মাকে বিশ্বাস করি। আমার বাবা মা দুজনেই মারা গেছে, আমি তাদের আশীর্বাদের কথা ভাবি। আর আমার সামনে অগণিত আমার বাবা মারা বসে আছে, আপনাদের আশীর্বাদের কথা ভাবি, আপনাদের দোয়ার কথা ভাবি। আজকে প্রায় 4 মাস হতে চললো, একটা দিনও আমি বাড়িতে বসে নেই, দিলীপ যাদবরা একটা দিনও বাড়িতে বসে নেই, তৃণমূল কংগ্রেসের কোনো নেতা কর্মী বাড়িতে বসে নেই। আজকে আপনাদের আশীর্বাদ দোয়াতে আমরা কিন্তু এখনো পর্যন্ত সুস্থ আছি। আমি মনে করি আপনাদের দোয়া আশীর্বাদ থাকলে এইভাবেই আমরা আগামী দিনে লড়াই করতে পারবো। আপনাদের সাথে নিয়ে আগামী দিনে এখানে মামাটি মানুষের তৃতীয় সরকার আমরা গঠন করব। এবং আবার শেষে একটা কথা বলে যাই, কোন রকম ভয় পাবেন না, কারুর লাল চক্ষুকে ভয় পাবেন না, কোনো মানুষকে ভয় পাবেন না। তার কারণ আপনারা জানেন এই দলের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে আমি এখানে অনেক কথা বলছি, আপনাদের কাছে অনেক বলার সুযোগ পাচ্ছি। কেন জানেন? তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বলাগড়ের ছেলেটাকে খুঁজে নিয়েছে, একটা জেলা সভাপতি করে দিয়েছে। আজকে আমি সুযোগ পাচ্ছি আপনাদেরকে বলার, আমার সামনে যারা বসে আছে সেই মানুষগুলোকে বলার। কেন সুযোগ পাচ্ছি জানেন? তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদের হাতটা আমার মাথার উপর আছে। আর দেখুন পেছনে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিটা আছে, জোড়া ফুলের সিম্বলটা আছে। আজকে আমরা যে যে জায়গায় আছি, আমরা কেউ গ্রাম পঞ্চায়েত সদস্য হয়েছি, কেউ পঞ্চায়েত সমিতির মেম্বার হয়েছি, কেউ জেলা পরিষদের মেম্বার হয়েছি, কেউ কাউন্সিলর হয়েছি, সিআইসি হয়েছি, চেয়ারম্যান হয়েছি, কেউ
এমএলএ হয়েছি, কেউ এমপি হয়েছি, কেউ মন্ত্রী হয়েছি। আমি একটা কথা বলছি, তাদের ভুলে গেলে চলবে না। আজকে অনেকে অনেক কথা ভাবতে পারেন। আজকে আমি যদি ভাবি আমি আমার যোগ্যতায় এই জায়গায় দাঁড়িয়ে আছি, তাহলে আমার থেকে বড় মূর্খ আর তৃণমূল কংগ্রেসের কেউ নেই। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আর মমতা বন্দ্যোপাধ্যায়ের জোড়া ফুলের সিম্বলটা যদি সরিয়ে নেওয়া হয় না, অনেক নেতাকে খুঁজে পাওয়া যাবে না। এবং দায়িত্ব নিয়ে বলছি, তার বাড়ির সামনে একটা কুকুর পর্যন্ত পরের দিন থেকে গিয়ে দাঁড়াবে না। এটার নাম তৃণমূল কংগ্রেস। তার কারণ বাংলার মানুষ প্রত্যেকটা ঘরে মেয়ের নাম, প্রত্যেকটা ঘরের বোনের নাম, প্রত্যেকটা পরিবারের একজন সদস্যের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার প্রতিটা পরিবারের একটা সদস্যের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসুন। আর একটা কথা বলি, কোনো দাদা দিদির লোক হওয়ার দরকার নেই, কোনো দাদা দিদির লোক হওয়ার দরকার নেই, আমার লোক হওয়ার দরকার নেই, দিলীপ যাদবের লোক হওয়ার দরকার নেই। তার কারণ আমরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের লোক। শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে দল করবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে দল করবেন, আর কোন নেতাকে দেখে দল করার দরকার নেই। তার কারণ এই তৃণমূল কংগ্রেসে আমার যতটা সম্মান, আমার বুস্তরের যে কর্মীটা আছে তার অতটাই সম্মান। তাই সেই সম্মানকে সামনে রেখে এবং একটা কথা বলি, যে আন্দোলন আমরা করছি আজকে এই পরিস্থিতিতে আমাদের বাধ্য হয়ে, আমি শহরের মানুষের কাছে ক্ষমা চেয়ে, এই পরিস্থিতিতে বাধ্য হয়ে আপনাদের কথা ভেবে আমাদের রাস্তায় নামতে হয়েছে। এবং দেখুন, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে আজকে আমরা, অমিত যারা বলেছিল যে এখানে অনেক জমায়েত না করো না, শুধুমাত্র একটা প্রতিবাদ সভা আমরা করব এবং পরবর্তীকালে আমরা এই আন্দোলন আরো বুস্তর অব্দি নিয়ে যাব এবং ততদিন পর্যন্ত নিয়ে যাব যতদিন না পেট্রোল ডিজেলের দাম প্রত্যাহার হয়। এই নরেন্দ্র মোদী সরকার যতদিন বাংলার প্রতি বঞ্চনা করবে, ততদিন আমরা এই লড়াই চালিয়ে যাব মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। এবং আমাদের জেলায় দিলীপ যাদব আছে, দিলীপ যাদবের নেতৃত্বে আমাদের প্রত্যেকটা ওয়ার্ড থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত অব্দি প্রতিটা জায়গায় আমরা প্রিয় সভাপতি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই আন্দোলন আমরা পৌঁছে নিয়ে যাব। এই কথা বলে আপনাদের সকলকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ, বয়োজ্যেষ্ঠ যারা আছে তাদেরকে প্রণাম, সালাম, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে এবং আপনাদের আশীর্বাদ এবং দোয়া আমাদের সাথে রাখবেন। আমরা আপনাদের পরিবারেরই লোক এবং একটা পরিবারে যদি কোনো ভুল বোঝাবুঝি হয়, নিজেদের ঘরে বসে মিটিয়ে নেবেন। এখানে আমাদের যারা এখানে নেতৃত্বরা আছে, এখানে অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ আছে, আমার ভালো লাগছে, আমার মা বোনেরাও আছে। এরা যদি কোনোদিন কোনো ভুল করে, আমি একদম নাম ধরে ধরে বলছি, অমিতদা আছে, দিলীপদা আছে, আমাদের আদিত্য আছে, সমস্ত আমাদের এখানে কাউন্সিলাররা আছে, সবাই আছে। যদি কোথাও কোনো ভুল করে, যেমন আপনি আপনার ছেলেকে শাসন করেন, ঠিক তেমনি ভাবে ডেকে বলবেন, অমিত এটা তোমার ঠিক হয়নি, দিলীপ এটা তোমার ঠিক হয়নি, একদম এইভাবে ডেকে বলে যাবেন। এটা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি